ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি ঈদ ভালো কেটেছে পরিবারের সবার সাথে, আপনজনের সাথে। ঈদের সময় আসতে যেমন ভালো লাগে, ঈদের সময় ঈদ শেষ করে ফিরতে ততটা ভালো লাগে না এবং আমাদের তখন মনটা থাকে অনেক খারাপ। এবং আমি চেষ্টা করব যে আপনাদের মনটাকে যতটা সম্ভব ভালো করে দেওয়ার। হয়তো অনেকেই হয়তো এখন আবারও কর্মস্থলে ফিরে গেছেন, অনেকে হয়তো এখনো আছেন পরিবারের সাথে। যারা আছেন তারা অনেক লাকি, আর কেউ কেউ হয়তো ঈদে আসতেই পারেননি। বিশেষ করে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা থাকেন বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা কিন্তু প্রত্যেক ঈদে বা হয়তো কোনো ঈদেই টাইম করে আসতে পারেন না। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের ভূত.com এবং আশা করছি যে প্রত্যেকটা ঘটনাই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতারা, আশা করি ভালো আছেন। তারপরে তিনি লিখেছেন যে দয়া করে আমার নাম ঠিকানা বলবেন না। তারপরে তিনি বলে দিয়েছেন যে কোনটা কোনটা বলা যাবে, কোনটা কোনটা বলা যাবে না। যাই হোক, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বলতে পারছি না। তারপর তিনি লিখছেন, ঘটনাটি অনেক বড়, তাই লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তিনি বলছেন, আমার ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই রাসেল ভাই পড়ে শোনাবেন। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার খালাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আমি আমার খালাতো ভাইয়ের মতো করেই বলছি। বলছে হাসান। বাংলা একটা বাক্য আছে, সঙ্গদোষে সর্বনাশ। আমারও ঠিক তাই হয়েছে। আমার নাম হাসান, ছদ্মনাম। এখানে আমি সবই ছদ্মনাম ব্যবহার করছি। আমি আমার পরিবার ও নিজের একটু বর্ণনা দিয়ে নিই, যা পরে আপনারা সবাই বুঝতে পারবেন কেন আমি আমার পরিবার এবং আমার বর্ণনা দিয়েছিলাম। আমি খুব সাধারণ ঘরের একটি ছেলে। আমার বাবা একজন কাঠ মিস্ত্রি। আমরা দিন আনি দিন খাই। আমরা 3 ভাই বোন, আমার 2 বোন আর আমি। আমার বাবা আমাদের 3 ভাই বোনের লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেত। পরিবারে আমি হচ্ছি বড় ছেলে। আমার সবেমাত্র এসএসসি এক্সাম দেয়া হয়েছে, পলিটেকনিকে ভর্তি হয়েছি। আমি ভাবছিলাম একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। এখন আমি কিছু টিউশনি করব এবং আমি আমার বাবার পাশে দাঁড়াবো। কিছুটা হলেও বাবার উপকার হবে। সাল 2021। আমার বাড়ি থেকে আমার কলেজটি মোটামুটি ভালোই দূরে ছিল। আমার গ্রাম থেকে আমি আর আমার এক ফ্রেন্ড সজীব শুধু ওই কলেজে পড়তাম, আর অন্যরা সবাই অন্য কলেজে চলে গিয়েছিল। কলেজটি আমার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে আমার বাবা আমাকে পুরনো একটি সাইকেল কিনে দেন, যাতে আমার যাতায়াতের কোনো সমস্যা না হয়। প্রতিদিন আমি সেই সাইকেল চালিয়ে যেতাম। একদিন আমি সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিলাম, তখন দেখি আমার বন্ধু সজীব যাচ্ছে। আমি বললাম, কিরে সজীব, কোথায় যাচ্ছিস? কলেজে। ওঠ, সাইকেলে ওঠ, একসাথে যাই দুইজন। সজীব আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। তখন সজীব বলল, হাসান, তুই আর আমি তো একই ক্লাসে পড়ি, একই সাবজেক্ট নিয়ে পড়ছি, আর আমরা একই গ্রামে থাকি। তাহলে একটা কাজ করলে হয় না? আমি বললাম, কি কাজ? সজীব বলল, কাল থেকে তুই আর আমি একসঙ্গে সাইকেলে করে কলেজে যাব। আমি বললাম, তাহলে তো ভালোই হয়, পড়াশোনা নিয়ে কথা বলা যাবে আর দুজন গল্প করতে করতে যাওয়া আসা করা যাবে। সজীব বলল, এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একদিন সজীব আমাকে বলল, হাসান, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বললাম, বল, কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কি হয়েছে? হাসান, আমি না রিয়াকে অনেক পছন্দ করি। আমি বললাম, রিয়া? কোন রিয়া? ওই যে আরিফ ভাইয়ের বোন রিয়া। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সজীবকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। সজীব আমার কোনো কথাই শোনেনি। এখানে আরো একটা কথা বলে নেওয়া ভালো, রিয়াদের পরিবার খুব একটা ভালো পরিবার ছিল না। রিয়াদের পরিবারকে আমার থেকে ভালো আর কে জানবে, কারণ রিয়া ছিল আমার খুব নিকট আত্মীয়। না, এটা নয়, থাক। আমি সজীবকে এইটাও বললাম, দেখ সজীব, রিয়ার তো বয়ফ্রেন্ড আছে, আর এটা তুইও জানিস। সজীব আমার কোনো কথার দাম দিল না। যাই হোক, অনেক বোঝানোর পরেও সজীব বুঝল না। তখন আমি বললাম, তোর মন যা চায় তাই কর। এইভাবেই কেটে গেল প্রায় 1 মাস।
ঘটনার মূল শুরু এখান থেকেই। সাল 2022-এর শুরুর দিক, কনকনে শীত। সেদিন ক্লাস ও কোচিং শেষ করে আমি আর সজীব বাড়ির দিকে ফিরছি। তখন মাগরিবের আজান পড়বে পড়বে ভাব। সাদা কুয়াশায় ঢাকা সারা গ্রাম। আমি আর সজীব শুধু সাইকেল চালিয়ে যাচ্ছি। এতটুকু কুয়াশা আর শীত ছিল যে রাস্তায় আমি আর সজীব ছাড়া কাউকেই দেখতে পাইনি। আমরা আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিলাম। তখনই সজীব আমাকে বলল, হাসান, সাইকেল থামা। আমি সাইকেল থেকে নেমে বললাম, কি হয়েছে? আরেকটি কথা, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গার একটু বর্ণনাতেই। এই জায়গার নাম 3 রাস্তার মোড়। 3টি রাস্তা 3 দিক থেকে চলে এসে এই জায়গায় মিশে গিয়েছে। একটা গেছে আমাদের গ্রামের দিকে, আর একটা গেছে আমাদের শহরের দিকে, আর একটা গিয়েছে চাষের জমি এবং অনেক দূরে আরেকটি গ্রামের দিকে। গ্রামের নাম বিলপাড়া গ্রাম। যাই হোক, সজীব আমাকে বলল, সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোনো জগতে প্রবেশ করছি। চারপাশে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক। যাই হোক, সজীব আমাকে বলল, সাইকেলটা তুই আমাকে দে, তুই পেছনে বস আজ। আমি কিছু না বলে পেছনে বসলাম। সাইকেল নিয়ে সজীব আমাকে নিয়ে ছুটে চলল সেই চাষের জমির দিকে। আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়ে সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোনো একটা জগতে প্রবেশ করছি। চারপাশে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক, আর কনকনে শীতের মধ্যে যেন অন্য একটি জগতের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা। আমি বুঝতে পারছিলাম না সজীব আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা একটি গ্রামে প্রবেশ করলাম। আমি সজীবকে জিজ্ঞেস করলাম, কিরে, কোথায় আসলাম? সজীব আমাকে বলল, বিলপাড়া গ্রামে এসেছি। বিলপাড়া গ্রামে তোর কি কাজ? দেখতেই পাবি। সজীব সাইকেল নিয়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সজীব আমাকে বলল, সাইকেল থেকে নাম, আমরা ওই বাড়িতে যাব। আমরা সাইকেল রেখে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরটি দেখে আমার গা শিউরে উঠল। একে তো কুয়াশায় ঢাকা পুরো গ্রাম, তার মধ্যে কনকনে শীত, আর তার মাঝখান দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়েছে জমিতে, যা এক ধরনের ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। বাড়ির ভেতরটি ছিল এই রকম যে বাড়ির উঠোনে বিশাল একটা তেঁতুল গাছ আর 3টি ছোট বড় ঘর। চাঁদের আলো আর মোবাইলের আলোতে আমি যা দেখতে পাই তা হলো, তেঁতুল গাছটি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কারণ এই গাছটি আর 4টি গাছের মতো স্বাভাবিক নয়। তেঁতুল গাছটির গোড়ায় অনেক রকমের খাবার। গাছটিকে সাদা, কালো, লাল ইত্যাদি সুতা দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। অবাক করা বিষয় হলো, গাছটি দেখে আমার মনে হলো গাছটিকে প্রতিদিন পুজো করা হয়। যাই হোক, আমি আর সজীব বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি একটি ঘরে আলো জ্বলছে। আমি আর সজীব সেই ঘরের সামনে যাই এবং তখনই সজীব বলে ওঠে, কাদের কাকা আছেন ঘরে? তখনই একজন বৃদ্ধ মহিলা এসে বলে, কে তোমরা, কেন এসেছ? আমার বন্ধু সজীব বলল, কাকি, কাকাকে গিয়ে বলেন সজীব নামে একজন এসেছে, আমি কাকার সাথে মোবাইলে কথা বলে এসেছি। তখন বৃদ্ধ মহিলাটি বলল, তোমরা একটু অপেক্ষা করো। 2 মিনিট পর বৃদ্ধ মহিলাটি 2 গ্লাস পানি নিয়ে আসলো আমাদের কাছে আর বলল, নাও, এই 2 গ্লাস পানি খেয়ে নাও। আর একটা কথা, পানি খাবার সময় বিসমিল্লাহ বলা লাগবে না, আর বাম হাতে নিয়ে খেও। এই কথাটি শুনে আমার কিছুটা রাগ হলো। আমি পুরোপুরি ইমানদার নই, তাই বলে কিছু খাবার আগে বিসমিল্লাহ বলবো না এবং বাঁ হাত দিয়ে খাবো, এটা হয় নাকি? আমি সেই বৃদ্ধ মহিলার কথা না শুনে নিচে বসে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে পানিটি পান করি। আমার বন্ধু সজীব কিন্তু তা করেনি। আমি আমার গ্লাসটি যখন বৃদ্ধ মহিলাকে দিচ্ছিলাম, দেখি সেই মহিলাটি আমার দিকে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধ মহিলাটি আমাদের দুজনের দিকে লক্ষ্য করে বলল, তোমরা বাইরে দাঁড়াও, আমি আসছি। এবার তিনি একটি বালতিতে করে পানি নিয়ে এসে আমাদের দুজনকে বললেন, এই পানি দিয়ে পা ধুয়ে বাম পা দিয়ে ঘরে প্রবেশ করো। এবারও আমি তার কথার কোনো দাম না দিয়ে পা ধুয়ে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করি। আমি কিছুটা অবাক হয়ে যাই, কারণ ঘরটিতে তেমন কোনো আসবাবপত্র ছিল না, শুধু একটি খাট ছাড়া। আরেকটা অবাক করা বিষয় হলো, পুরো ঘরটি লাল কাপড় দিয়ে মোড়ানো। যাই হোক, খাটের ওপর বসেছিলেন একজন বৃদ্ধ। আমি সেই বৃদ্ধ পুরুষটিকে দেখে সালাম দেই। জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমি সালাম দেওয়ার পর কেমন যেন একটা উত্তর দিল সেই বৃদ্ধ, যেটা আমি কখনোই শুনিনি। আমার কাছে খুব অদ্ভুত মনে হলো।
যাই হোক, একটু পর সেই বৃদ্ধা মহিলাটি চেয়ার এনে আমাদেরকে বলল বসার জন্য। আমরা বসি। তখন সেই বৃদ্ধ পুরুষটি সজীবকে বলল, যা বলেছিলাম তা এনেছিস? সজীব তার পকেট থেকে একটি চিরকুট বের করে দিল বৃদ্ধকে। বৃদ্ধ কিছুক্ষণ সেই চিরকুটটি দেখল। তারপর বৃদ্ধটি বিছানা থেকে নেমে ঘরের এক কোনায় লাল কাপড় মোড়ানো একটা মাটির কলস থেকে এক বোতল পানি নিয়ে আসলেন, আর চিরকুটটি দেখে কি যেন বিড়বিড় করে পানিতে ফোঁ দিতে লাগলেন। কিছুক্ষণ পর বৃদ্ধটি সজীবকে লক্ষ্য করে বলল, আমার হাদিয়া এনেছিস? সজীব বলল, হ্যাঁ এনেছি। সজীব 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিল সেই বৃদ্ধের দিকে। বৃদ্ধটি টাকাটি নিয়ে সেই পানির বোতলটি সজীবকে দিল। সজীব পানির বোতলটি পেয়ে খুব খুশি হল, যেন সে আনন্দে আত্মহারা। সেই বৃদ্ধটি সজীবকে বলল, আর শোন, সূর্য ডোবার পর যে কোনো সময় বাড়ির চারপাশে এই পানি ছিটিয়ে দিয়ে আসবি। সজীব হাসতে হাসতে বলল, তাহলে কি কাজ হয়ে যাবে? বৃদ্ধ পুরুষটি বলল, না, সবে 50% হবে, আরো 50% বাকি। তখন সজীবের হাসি মুখটি কেমন যেন কালো আঁধার হয়ে গেল। সেই বৃদ্ধটি সজীবকে বলল, আগে প্রথম কাজটি শেষ কর, পরে বাকিটা। প্রথম কাজ শেষ হওয়ার 1 সপ্তাহ পর 3টি জিনিস নিয়ে আমার সাথে দেখা করবি। সজীব বলল, কি 3টি জিনিস? বৃদ্ধ বলল, তার ব্যবহার করা কাপড়ের টুকরো, তার 2-1টি চুল, আর সে খেয়েছে এমন কোনো খাবারের একটি টুকরো। যা করার 1 সপ্তাহের মধ্যেই করতে হবে, আর এই সপ্তাহের মধ্যে যদি না হয় তাহলে আর কখনো হবে না। সজীব বৃদ্ধ লোকটিকে লক্ষ্য করে বলল, যেভাবেই হোক আমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু নিয়ে আসব। তখন লোকটি বলল, আনতে পারলে ভালো। তোর এই বন্ধুটি অনেক চালাক চতুর, এত চালাক চতুর হওয়া ভালো না। এই বলে বৃদ্ধ লোকটি আমাদেরকে চলে যেতে বলল, আর বলল বাম পা দিয়ে বের হতে। সজীব বৃদ্ধ লোকটির কথা মেনে চলল, কিন্তু আমি মানতে পারিনি। আমি আর সজীব সাইকেল নিয়ে চললাম বাড়ির দিকে। আমার মনে তখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। কৌতূহল বশত আমি সজীবকে কিছু প্রশ্ন করলাম, কিরে সজীব, এই বৃদ্ধ কি কোনো কবিরাজ বা ওঝা? আর সবকিছুতেই বাম হাত বাম পা এসব ব্যবহার করার কথা বলছে কেন? এ কেমন মানুষ রে ভাই? আর এই বৃদ্ধের সাথে তোর কি কাজ? সজীব একটু হাসি দিয়ে আমাকে বলল, বন্ধু একটু থাম, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, আমি তোকে সব বলবো। আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। শোন, আমার পরিবারের বিপদ, তাই বাবা আমাকে এখানে পাঠিয়েছেন। এই কথা তুই কাউকে বলবি না, কি তোর বাবাকে কি তোর মাকেও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বৃদ্ধ লোকটি যে তোর কাছে চুল, কাপড়, খাবারের টুকরো চাইল, এগুলো কি জন্য? সজীব তোতলাতে তোতলাতে বলল, এইগুলো এমনি, আমি এত কিছু জানি না। আমি আর সজীবকে আর কিছু বলিনি। তখনও আমার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। যাই হোক, আমাদের বাড়ির সামনে আমরা চলে এসেছি। সজীব আমাকে সাইকেল দিয়ে আমাকে বলল, বন্ধু কাউকে কিছু বলিস না। আমি বললাম, আরে সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না। সেই বলে সজীব তার বাড়ির দিকে চলে গেল, আর আমি আমার বাড়ির দিকে চলে আসলাম। এভাবেই কেটে গেল প্রায় 6 থেকে 7 দিন। সেদিন ছিল শনিবার। আমি আর সজীব ক্লাসের কোচিং শেষ করে বাড়ি ফিরছিলাম। সজীব বলল, হাসান আজকে একটু বিলপাড়া যাওয়া লাগবে। আমি বললাম, আমি যাব না। সজীব নাছোড়বান্দা, আমাকে না নিয়ে এসে যাবে না, অনেক কাকুতি মিনতি করল। তারপর আমি রাজি হই সেখানে যাবার জন্য, কিন্তু আমি সজীবকে একটা শর্ত দিই যে আমি বাড়ির ভেতরে প্রবেশ করব না। সজীব বলল, আচ্ছা ঠিক আছে। সজীব আর আমি সাইকেল নিয়ে ছুটলাম সেই বিলপাড়া গ্রামের উদ্দেশ্যে। চারপাশে শুধু চাষের জমি আর চাষের জমি। চাষের জমির মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের সাইকেলটি। অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা গিয়ে পৌঁছালাম বিলপাড়া গ্রামের ওই বাড়িতে। বাড়ির সামনে আসার পর আমি সজীবকে বললাম, তুই বাড়ির ভেতরে যা, আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি। সজীব বলল, আচ্ছা ঠিক আছে, বলে বাড়ির ভেতরে প্রবেশ করল। সজীব বাড়ির ভেতরে প্রবেশ করার পর আমি ভালো করে চারদিকটা দেখছিলাম। শ্রোতারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আধুনিক যুগেও এই বাড়িটিতে কোনো আধুনিকতার বিন্দুমাত্র ছোঁয়া নেই, যেমন বিদ্যুৎ, টেলিভিশন ইত্যাদি। আরো অবাক করা বিষয় হলো, ছোট বড় ঘর আছে 3টি,
তবে আমার চোখে মানুষ পড়েছে মাত্র 2 জন, বৃদ্ধ ও বৃদ্ধা ছাড়া আমি কাউকে এখানে থাকতে দেখিনি। আর এই বাড়ির আশেপাশে কোনো বাড়িও ছিল না। এই বাড়িটি গ্রামের সর্বশেষ বাড়ি, তারপর শুধু বিল আর বিল। আমি বিলের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম কি করে এখানে 2 জন মানুষ, তাও আবার বৃদ্ধ বৃদ্ধা, থাকতে পারেন। আমার মনে মনে অনেক খারাপ লাগছিল। তখনই হঠাৎ করে আমার কাঁধে কেউ যেন হাত রাখলো। আমি কিছুটা চমকে যাই, পেছনে তাকিয়ে দেখি আমার বন্ধু সজীব। সজীব আমাকে বলল, চল, তোকে ভেতরে ডাকছে। আমি বললাম, আমি ভেতরে যাব না, তোকে আগেই বলেছি, আর ওদের নিয়ম কানুন আমার ভালো লাগে না। তখন সজীব আমাকে বলল, বন্ধু, আমরা তো আর এখানে আসবো না, আজকেই শেষ। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার আর আমার পরিবারের জন্য আরেকটু কষ্ট কর। আমি আর না করতে পারলাম না। আমি সজীবের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করি। প্রথম দিন আমি আর সজীব যেই ঘরে গিয়েছিলাম, আজকে আর আমাদেরকে সেই ঘরে নেয়নি। বৃদ্ধ মহিলাটি সজীবকে আর আমাকে বলল, আমার সাথে চল। মহিলাটি আমাদেরকে নিয়ে তেঁতুল গাছের গোড়ায় বড় একটি ঘরে নিয়ে যায়। যেই না আমি আর সজীব ঘরের ভেতরে প্রবেশ করেছি, তখনই বৃদ্ধ মহিলাটি একটু রাগান্বিত হয়ে আমাকে বলল, দাঁড়া, এত তারা কিসের? তোদের আগে পানি পান করাই, তারপর পা ধুয়ে ঘরে প্রবেশ করবি। এবার আমি একটু রাগান্বিত হয়ে বললাম, আমি বিসমিল্লাহ না বলে কিছু খেতে পারবো না, আর বাম পা বা বাম হাতও ব্যবহার করতে পারবো না। তখন আমার বন্ধু সজীব আমাকে শান্ত হওয়ার জন্য বলল। যাই হোক, আমরা ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করে দেখি পুরো ঘর আগরবাতির ঘ্রাণে মোমো করছে, আর ঘরের চারপাশে হরেক রকমের মোমবাতি জ্বলছে। আর ঘরের এক পাশে একটি আসন করে চোখ বন্ধ করে বসে আছেন সেই বৃদ্ধ লোকটি আমাদের অস্তিত্ব বুঝতে পেরে সজীবকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোকে যে আনতে বলেছিলাম এনেছিস? উত্তরে সজীব বলল, হ্যাঁ, আনতে পেরেছি। তখন বৃদ্ধ লোকটি বলল, কই দে দে দেখি কি এনেছিস। সজীব বৃদ্ধ লোকটির দিকে লাল একটি কাপড়ের ব্যাগ এগিয়ে দেয়। তারপর বৃদ্ধ লোকটি ব্যাগ থেকে এক এক করে 3টি জিনিস বের করে, কিছু চুল, একটি ছোট কাপড়ের টুকরো, অর্ধেক খাওয়া একটি চিকেন ফ্রাই। আর এই 3টি জিনিস দেখে বৃদ্ধ লোকটি একটা চিৎকার দিয়ে উঠল, আরে, এই 3টি জিনিসকে একটি মাটির পাত্রে রাখতে বলেছে কে? শোন, আমি একটা কাজ শেষ করে আসছি, আর একটা কথা, ঘরের বাইরে যাই হয়ে যাক না কেন, তোরা কেউ ঘর থেকে বের হবি না। এই বলে বৃদ্ধ মহিলাটি ও বৃদ্ধ পুরুষটি সজীবের দেয়া জিনিসগুলো নিয়ে বাইরে চলে যায়, আর ঘরের দরজাটি ভালো করে বন্ধ করে দিয়ে যায়। ও, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। বৃদ্ধ লোকটি সজীবকে বলেছে, আমি তোকে পানি পড়া দেওয়ার 1 দিন পর তুই পানি ছিটিয়ে দিয়েছিলি, তাই না? সজীব বলল, হ্যাঁ। তখন বৃদ্ধ লোকটি চিৎকার করে বলল, আমার প্রভু অজিরের কাছে আর কোনো কিছুই অসম্ভব না। অজিরের দয়ায় তোর একটি কাজ হয়েছে, আশা করছি এটাও হয়ে যাবে। যাই হোক, তারা 2 জন চলে যাওয়ার পর আমি সজীবকে জিজ্ঞাসা করলাম, কিরে সজীব, কি হচ্ছে এসব? আর কি সব কুফরি কথাবার্তা বলছে? সজীব আমার কথার কোনো উত্তর দিল না। আর তখনই হঠাৎ বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। আমি আর সজীব কিছুটা ভয় পেয়ে যাই। আমি সজীবকে বলতে লাগলাম, কিরে, এই শীতের দিনে আবার ঝড় শুরু হলো কিসের? তখন আমি দেখি সজীব ভয় পেয়ে ভীতুর মতো একটি চেয়ারে বসে আছে। আমি বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করি, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। বাইরে এতটাই ঝড় হচ্ছিল যে মনে হচ্ছে এক নিমিষেই সব শেষ করে দেবে। তখনই বাতাসের তীব্র গতিতে দরজাটি খুলে যায়, আর তারপর দেখি ঘরের বাইরে তেঁতুল গাছটি যেন এখনই ভেঙে পড়বে। আর সেই তেঁতুল গাছটির গোড়ায় বসে বৃদ্ধ পুরুষ ও মহিলাটি কোনো একটি অবয়বকে পুজো করছে, আর তাদের পুজোকে লক্ষ্য করে বেশ কিছু কালো অবয়ব তাদের চারপাশে ঘোরাঘুরি করছে। এই দেখে আমি ভয়ে সজীবের কাছে যাই আর রাগান্বিত হয়ে বলি, তুই এই কোথায় নিয়ে আসলি আমাকে? সজীব ভয়ে কিছু বলতে পারছিল না। এভাবে ঝড় চলল 15 থেকে 20 মিনিটের মতো। কিছুক্ষণ পর আমাদের মনে হলো ঝড় থেমে গেছে। তার কিছুক্ষণ পর আমরা দেখি আমাদের দরজাটি খুলেছে। ঘরে প্রবেশ করলো সেই বৃদ্ধ আর বৃদ্ধা। তারা আমাদের 2 জনকে দেখে বলল, বিশেষ করে আমাকে লক্ষ্য করে বলল, কিরে, ভয় পেয়েছিস? এই বলে বৃদ্ধ লোকটি একটু হাসলো। বৃদ্ধ লোকটি হাসতে হাসতে তার আসনে গিয়ে বসলো আর বলল, সজীব, তোর কাজ হয়ে গেছে। তারপর সেই বৃদ্ধ লোকটি সজীবের দিকে 2টি তাবিজ এগিয়ে দিয়ে বলল, শোন, এই তাবিজগুলো পড়ার নিয়ম, প্রথমে তোকে কাপড় চোপড় সবকিছু ছেড়ে 2টি তাবিজ 2 জায়গায় পড়তে হবে, একটি বাম হাতে আর একটি তোর কোমরে। আর দ্বিতীয় নিয়ম হলো, সে রাতে কোনো কাপড় চোপড় ইউজ করা যাবে না। কি পারবি? সজীব বলল, আমি সব করতে পারবো।
আমি বললাম, কিরে সজীব, তুই পাগল হয়ে গেলি নাকি? সজীব আমাকে ধমকের সুরে বলল, তুই চুপ থাক। সজীবের কাছে আমি এরকম ব্যবহার আশা করিনি। যাই হোক, আমি আর সজীব তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব, তখনই সেই বৃদ্ধ লোকটি বলে উঠল, বাম পা দিয়ে বের হ। আর শোন, তাবিজ দুটো বাঁধার আগে তেঁতুল গাছের গোড়া থেকে দুটি সুতো নিয়ে যা, একটি লাল আর একটি কালো। সজীব উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে সজীব আর আমি ঘর থেকে বের হয়ে যেই না তেঁতুল গাছের গোড়ায় যাই, আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। দেখি গোড়ায় বেঁধে রাখা হয়েছে একটি মুরগি, একটি কোয়েল পাখি, একটি কবুতরের বাচ্চা ও একটি কুঁচে সাপ, আরো কিছু মুরগির মাথা, সিঁদুর ইত্যাদি। কি ভয়ানক দৃশ্য! এইসব দৃশ্য দেখে সজীবকে বললাম, কিরে, এসব তো কুফরি কালামের নমুনা। সজীব একটু মুচকি হেসে বলল, আরে না, কাদির কাকা অনেক ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তখনই ঘরের ভেতর থেকে সেই বৃদ্ধ লোকটি বলে উঠল, কিরে, নিতে পেরেছিস? সজীব বলল, জি পেরেছি। তারপর সেই বৃদ্ধ লোকটি বলল, এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা, অনেক রাত হয়েছে, আর আমার টাকার কথা ভুলিস না যেন। এই বলে বৃদ্ধ লোকটি থেমে যায়। আমি আর সজীব লাল সুতো, কালো সুতো আর তাবিজ নিয়ে রওনা হলাম। বাড়ি আসতে আসতে আমি সজীবকে অনেক প্রশ্ন করি, আর উত্তরে সজীব বলে পরিবারের অনেক বিপদ, তাই সে এমন কাজ করেছে। এই বিষয়টি পাঁচকান করতে চায় না সে। আমি সব শুনে আর কথা বাড়ালাম না, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে বাড়ি থেকে বারবার ফোন আসছে। যথারীতি আমরা বাড়ি চলে আসি। এভাবে কেটে গেল এক সপ্তাহ। একদিন আমি আর সজীব কলেজের মাঠে বসে আছি। হঠাৎ আমাদের সামনে আসলো রিয়া। সজীব রিয়াকে অনেক পছন্দ করে, কিন্তু রিয়া পছন্দ করত আরেকজন ছেলেকে, আর সজীবকে সে দেখতে পারত না। আমি সজীবের সাথে চলি বলে রিয়া মাঝে মাঝে আমাকে কথা শোনাত। যাই হোক, রিয়াকে দেখে সজীব তো অবাক। রিয়া মাঝে মাঝেই আমার কাছ থেকে কিছু নোটবুক নিত। আমি মনে করলাম হয়তো সে নোটবুকের জন্য এসেছে। আমি যেই না রিয়াকে জিজ্ঞেস করব, রিয়া কিছু লাগবে, তখনই রিয়া বলল, সজীব, তোমার সাথে আমার কথা আছে, চলো আমার সাথে। সজীব আর রিয়া চলে যাচ্ছিল। তখন সজীব ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিল। আমি জানতাম যে সজীবের সাথে এটাই আমার শেষ দেখা, শেষ কথা, শেষ চলা। কি ভাবছেন, সজীব মারা গিয়েছে? না, সজীব মারা যায়নি। ওই দিনের পর থেকে সজীব আর আমার একসাথে কলেজে যাওয়া হয়নি, কথাও বলা হয়নি, সজীবের সাথে তেমন দেখাও হয়নি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম সঙ্গদোষে সর্বনাশ। এখন আমি যতটুকু বলবো তার অর্ধেক বলবো, আর অর্ধেক বলবে আমার খালাতো ভাই রাকিব। যাই হোক, এভাবে কেটে গেল প্রায় 1 মাস। সজীবের সাথে আমার কথা হয়নি, আমিও নিজে সজীবের সাথে কখনো দেখা করতে যাইনি। একদিন আমি কলেজের মাঠে বসে আছি আর ভাবছি, সজীব তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার বিপদে সে আসতো, আমি তার বিপদে যেতাম। আজ এমন কি হলো যে সজীব আমার সাথে আর কথা বলে না? তখনই আমার এক ক্লাসমেট আমাকে এসে বলল, হাসান, কিছু শুনেছিস? আমি বললাম, কি শুনবো, কি হয়েছে? তখন আমার ক্লাসমেট বলল, সজীবের সাথে রিয়ার তো ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমি একটু মুচকি হেসে বললাম, মানুষের মন কখন যে কোন দিকে যায়। যাই হোক, আমি ক্লাস ও কোচিং শেষ করে বাড়ি ফিরছিলাম। যদি ভুল না করে থাকি, সেদিন ছিল শনিবার, 15/3/2022। আমি যখন আমাদের বাড়ির 3 রাস্তার মোড়ের খুব কাছাকাছি, তখনই দেখি কেউ একজন আমাকে ইশারা করে সাইকেল থামানোর জন্য বলছে। আমি 3 রাস্তার মোড়ে সাইকেলটা দাঁড় করাই, আর সেই বিলপাড়া গ্রামের বৃদ্ধ লোকটি, সেই লোকটিকে দেখে আমি সালাম দিই, কিন্তু তিনি আমার সালামের কোনো উত্তর না দিয়ে আমাকে বললেন, টাকা কোথায়? এই পর্যন্ত আমার টাকা কেউ মেরে দিতে পারেনি, তুইও পারবি না। তোর প্রতি আমার একটু মায়া হলো বলে আমি নিজেই তোর কাছে আসলাম, আর আমি কখনো কারো কাছ থেকে চেয়ে কোনো কিছু নেই না। টাকাগুলো দে, আমি চলে যাই। বৃদ্ধ লোকটির সব পাগলামি কথাবার্তা শুনে আমি কিছুটা রাগান্বিত হয়ে যাই আর বলি, কি আজে বাজে কথা বলছেন? আমি কেন আপনাকে টাকা দেব, আর আপনি আমাকে কেন এসব বলছেন? বৃদ্ধ লোকটি আমাকে বলল, আমি জানি না, আমার টাকা তোর কাছেই আছে, ভালো করে বলছি, টাকা দিয়ে দে। তখন আমি বললাম, আপনার কোনো প্রকারের টাকা পয়সা আমার কাছে নেই। সজীব কি আপনাকে টাকা দেয়নি? তখন বৃদ্ধ লোকটি রাগান্বিত হয়ে বলল, তোরা 2 জন আমার সাথে মজা করছিস, তাই না?
এই বলেই বৃদ্ধ লোকটি আমার মাথার চুলের মুষ্টি ধরল, এত জোরে ধরল যে আমার মনে হচ্ছিল আমার মাথার সব চুল ছিঁড়ে চলে আসবে। আমি বৃদ্ধ লোকটিকে পাগল বলে ধাক্কা মারি। তিনি আমার থেকে কিছুটা দূরে সরে যান। সেই বৃদ্ধ লোকটি অন্য কোনো ভাষায় আমাকে কিছু একটা বলে চলে যান বিলপাড়ার দিকে। আমি আমার মাথায় হাত দিয়ে দেখি বেশ কিছু চুল ছিঁড়ে গিয়েছে। আমি তখনই সজীবের বাড়ির দিকে রওনা হলাম। আমি সজীবকে বাড়িতে পাইনি। প্রিয় শ্রোতা ও রাসেল ভাই, আমি জানতাম যে আজকের পর আমার জীবন এখানেই থেমে যাবে। সংক্ষিপ্ত আকারে আমি আমার বর্ণনা দিই আমার সাথে কি হয়েছিল। আমি বাড়ি আসার পর অনেক অসুস্থ হয়ে পড়ি। এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমাকে 3 মাস হসপিটালের বেডে কাটাতে হয় এবং তারপর আমি সুস্থ হইনি। তারপর কি হয়েছিল তা বলবে আমার খালাতো ভাই রাকিব। হাসানকে 3 মাস হসপিটালে রাখার পরেও হাসান সুস্থ হচ্ছিল না, আর আমরা টাকা পয়সার দিক থেকেও দুর্বল হয়ে পড়ছিলাম। আশা করি আপনারা সবাই জানেন হাসানের বাবা ছোটখাটো কাজ করত। যাই হোক, হাসান সুস্থ হচ্ছিল বলে আমরা হাসানকে আমাদের বাড়িতে নিয়ে আসি, অর্থাৎ হাসানদের বাড়িতে। বাড়ি আনার পর শুরু হলো হাসানের আর এক সমস্যা। তা হলো হাসান অনেক পাগলামি করতে লাগলো, যেমন ফাঁসি নেয়া, নিজের হাত পা কেটে ফেলা, কাউকে দেখলে মারধর করা ইত্যাদি ইত্যাদি। তারপর হাসানের বাবা হাসানকে নিয়ে যায় মেন্টাল হসপিটালে। ডক্টর হাসানের ব্যবহার বা পরিস্থিতি দেখে বলল হাসানকে এখানে কিছুদিন রাখতে হবে, তার অবস্থা বেশি ভালো না। হাসানের বাবা হ্যাঁ বলে 2 চোখ মুছতে মুছতে হসপিটাল থেকে বেরিয়ে গেল। আমরা সবাই জানি ঘরের বড় ছেলের ওপর বাবা মার একটা আশা থাকে। হাসানের বাবা মারও তাই ছিল। যাই হোক, মানসিক হাসপাতালে 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে করতে কেটে যায় 3 মাস। তাও হাসান সুস্থ হচ্ছিল না। হাসানের চিকিৎসা করতে গিয়ে হাসানের বাবা তাদের ভিটে বিক্রি করে দেয়। তবু হাল ছাড়েনি। একসময় মানসিক হাসপাতাল থেকে হাসানকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, কারণ হাসানের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল। হাসান খাবার খেত না। আর একটি কষ্টদায়ক কথা হলো হাসান পঙ্গু হয়ে যায়। ডাক্তার বলেন হাসানের রক্তশূন্যতার কারণে হাত পায়ের রগ শুকিয়ে যাওয়ার কারণে সে পঙ্গু হয়ে গিয়েছে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, হাসানকে অনেক হুজুর কবিরাজও দেখানো হয়েছে, কেউ কিছু বলতে পারল না, হাসানের সমাধান দিতে পারল না। হাসানকে মানসিক হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়ার পর সে বিছানায় শুয়ে শুধুমাত্র মৃত্যুর দিন গুনছে। আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু পেরেছি তা করেছি, কিন্তু আমরা একটা সময় আর পারিনি। আমরা হাসানের আশা ছেড়ে দেই। তখনই আমরা আশার আলো দেখতে পাই। বাংলায় একটি কথা আছে, রাখে আল্লাহ মারেকে। হঠাৎ আমাদের গ্রামে বাংলাদেশের নাম করা এক হুজুর আসেন ওয়াজ মাহফিলে। গ্রামের অনেকেই বলাবলি করছিল এই হুজুর নাকি অনেক বড় মাপের আলেম, তিনি অনেক কিছুর সমাধান করতে পারেন। এই কথা শুনে আমি আর হাসানের বাবা চলে যাই সেই হুজুরের কাছে। হুজুরের মাহফিল শেষ হলে আমরা হুজুরের সাথে কথা বলি। হুজুর বলেন, আমি তো এখন যেতে পারবো না, আমার আরেক জায়গায় ওয়াজ মাহফিলে যেতে হবে। গ্রামের মানুষ ও আমাদের কাকুতি মিনতি দেখে হুজুর হাসানকে এক নজর দেখতে আসেন। হুজুর বাড়ির ভেতরে প্রবেশ করেই বললেন, এই বাড়িতে একটা আড্ডাখানা হয়ে গিয়েছে, কিভাবে আছেন এই বাড়িতে? এই বলে হুজুর হাসানের ঘরে প্রবেশ করে। হুজুর হাসানকে দেখেই আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠেন। বলেন, এই ছেলে এখনো জীবিত আছে কিভাবে তা আল্লাহই ভালো জানেন। হাসানের বাবা জিজ্ঞেস করেন, হুজুর কি হয়েছে আমার ছেলের? হুজুর যা বলেন তা শোনার জন্য হয়তো হাসানের বাবা মা কেউই প্রস্তুত ছিলেন না। হুজুর বলেন, তার উপর অনেক খারাপ ধরনের কালো জাদু করা হয়েছে। কালো জাদুর কিছু ভাগ আছে। হাসানের উপর করা হয়েছে খুব নিকৃষ্ট এবং নাপাকি জিনের সর্দার দ্বারা করানো কোনো জাদু। আমি এখানে ওর কোনো চিকিৎসা করতে পারবো না। হুজুর বলছেন হাসানকে শুক্রবার সকালে আমার মাদ্রাসায় নিয়ে আসবেন। হুজুরের কথা মতো আমরা শুক্রবার সকালে হুজুরের মাদ্রাসায় চলে যাই হাসানকে নিয়ে। হুজুর হাসানকে দেখে বললেন, সে বসতে পারবে না, তাই তাকে এখানে শুইয়ে দিন। তারপর হুজুর হাসানের চারপাশে একটা গোল বৃত্ত এঁকে দিলেন। তারপর ছোট বড় মোট 15 জন হুজুর নিয়ে শুরু হলো হাসানের রুকাইয়া। আমরা তখন বাইরে দাঁড়িয়েছিলাম। আমরা অনেক কিছুর আওয়াজ শুনতে পাই এবং অনেক কিছুর ধস্তাধস্তির শব্দ শুনতে পাই। যাই হোক, রুকাইয়া চলে প্রায় 1 ঘন্টা। কিছুক্ষণ পর হুজুর ঘর থেকে বেরিয়ে আসেন আর আমাদেরকে যা বলেন তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বলছেন, আমি তো আগেই বলেছিলাম হাসানকে কালো জাদু করা হয়েছে, আর হাসানের উপর যে কালো জাদু করা হয়েছে তা সাধারণ কেউ করতে পারবে না, কারণ এই জিনকে পেতে হলে মানুষ কুরবান করতে হয়। আর হাসানকে যেই কবিরাজ কালো জাদু করেছে সে তার 3 জন ছেলে মেয়েকে কুরবান করেছে সেই জিনকে পাওয়ার জন্য। আর এই জিনের আছে অলৌকিক অনেক ক্ষমতা, যা অন্য কোনো জিন
কখনো করতে পারে না, অন্য জিনে সেই ক্ষমতা থাকে না। আর এই জিন হচ্ছে সর্দার জিন। আর জিনও বারবার ফিরে আসছিল, কারণ কবিরাজের জিনগুলো ছিল নাপাক এবং পোশাকবিহীন। আপনারা জানেন কি কেন হাসানকে কালো জাদু করা হয়েছে? হাসান আর হাসানের এক বন্ধু একটি মেয়ের ওপর কালো জাদু করার জন্য যে কবিরাজের কাছে গিয়েছিল, কবিরাজ কিছু টাকার জন্য সেই কালো জাদুটি উল্টে হাসানের ওপর করে। হাসান আর তার বন্ধু কবিরাজকে বলেন, যদি আপনি জাদুর কাজ করে দেন, আমি সেই মেয়েকে পাই, তাহলে আপনাকে আমি সব টাকা, অর্থাৎ আমার সব টাকা দিয়ে দেব, এবং কাজ না হলে কোনো টাকা পয়সা আমি দেব না। কবিরাজের কালো জাদু কাজ করে, কিন্তু কবিরাজকে কোনো টাকা পয়সা দেয় না। কবিরাজ অনেক দিন হাসানের বন্ধুর কাছে গিয়েছিল, কিন্তু সে টাকা দেয়নি। আর সে বলে, আমি টাকা অনেক আগে হাসানকে দিয়েছি, আপনি তার কাছ থেকে নিয়ে নেন। তারপর থেকে কবিরাজ হাসানকে খুঁজতে থাকে, আর একদিন হাসানের সাথে দেখা হয়ে যায়। সেই কবিরাজ হাসানকে তার টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। হাসান তো কিছুই বুঝতে পারে না। সেইখান থেকেই হুজুরের ক্ষোভ এবং তার থেকেই হাসানের প্রতি এই নিকৃষ্ট প্রতিশোধ, এবং হাসান পড়ে যায় বিপদে। হায় রে মানুষ! এই বলে হুজুর থামেন। ঘটনাটি অনেক বড় হয়ে গিয়েছে, তার জন্য আমাকে মাফ করবেন। আসলে স্বপ্ন অনেক ছোট হয়, কিন্তু বাস্তব অনেক বড়। হাসান এখন মোটামুটি সুস্থ, তবে সে আর কোনোদিন দাঁড়াতে পারবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি প্রথমে কেন বলেছিলাম সঙ্গ দোষে সর্বনাশ। সজীব ও রিয়ার কয়েক মাস হলো বিয়ে হয়েছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আমি জানি সজীব আমার জীবন নষ্ট করে দিয়েছে। আবারও হাসান বলছেন এই কথাগুলো। আমি আল্লাহর কাছে তার বিচার চাই, আর আমার জন্য দোয়া করবেন। অনেকেই হয়তো বলবেন, সজীবের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেয়নি? আসলে তার পরিবার ছিল এলাকার মাথা, আর আমরা চাইলেও কিচ্ছু করতে পারবো না। আরেকটা কথা বলে আমি শেষ করব, তা হলো, না জেনে না বুঝে কোনো বন্ধু বান্ধবের সাথে যোগ দেবেন না। সেই বৃদ্ধ কবিরাজের বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি, ইনশাআল্লাহ অন্য একদিন বলবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লেগে থাকে তাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। অবশ্য আপনি ভালোর দলেই থাকেন। আমি ভালো আছি। আমার নাম আবিদ, বাসা গাইবান্ধা। আমি প্রায় কয়েক বছর ধরে আপনাকে শুনে আসছি, কখনো কোনো ঘটনা পাঠাতে পারেনি, যেহেতু আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব না, তাই এই ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি। আমি শুনেছিলাম আমার ইমরান মামার মুখ থেকে এই ঘটনাটি মূলত মামার সাথেই ঘটেছিল। দেরি না করে ঘটনায় চলে যাই। আমি ইমরান মামার মতো করেই বলছি। সময়টা ছিল 2013 সাল। তখন আমি অনার্স প্রথম বর্ষে। আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট ছেলে, তাই আদর আবদারও বেশি ছিল। তাই বন্ধু বান্ধবদের দেখা দেখি আমিও একটা মোবাইল ফোনের জন্য আবদার করতে থাকি আব্বার কাছে। আব্বা আমাকে একটা টাচ স্ক্রিন মোবাইল ফোন কিনে দেন 15,000 টাকা দিয়ে। নতুন ফোন কিনেই ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি। আমাদের বাড়ি থেকে টাওয়ার একটু দূরে থাকায় খুব ভালো নেটওয়ার্ক পেতাম না, তাই মাঝে মাঝে আমরা বাসার বাইরে গিয়ে ফেসবুক ইউজ করতাম। তেমনি এক সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমি বাড়ির বাইরে টঙে বসে ফেসবুক ইউজ করছিলাম আর গান শুনছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একজন বৃদ্ধ মহিলা পেছন দিক থেকে এসে আমার সামনে দাঁড়ালো এবং কিছুক্ষণ তাকিয়ে রইল, এবং আমার দিকে একটা সময়ে বিশ্রীভাবে একটা হাসিও দিল। বৃদ্ধ মহিলাটি একটু খাটো, গায়ে ছিল একটা সাদা শাড়ি এবং তার মুখটা ছিল একদম রক্তশূন্য ফ্যাকাশে ধরনের। তাকে দেখে আমি ভীষণ রকমের ভয় পেয়ে যাই। কান থেকে হেডফোন খুলে মোবাইলে গানটা অফ করে সামনের দিকে তাকাতেই দেখি সামনে আর কেউ নেই। আশেপাশে তাকালেও আর কাউকে দেখতে পাই না। আমি খুব তাড়াহুড়া করে দৌড় দিয়ে বাড়ির ভেতরে চলে যাই। তারপর আম্মাকে ঘটনাটি খুলে বলি। আম্মা বেশ রাগান্বিত হন আমার ওপরে, বলেন,
সন্ধ্যার পর কেন আমি বাইরে গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। তারপর উনি দোয়া পড়ে আমাকে ফু দেন, আর তারপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আমি সন্ধ্যার পর আর বাসার বাইরে যেতাম না। বলে রাখা ভালো, আমি খুব ভালো মাছ ধরতে পারতাম। বলতে গেলে এক প্রকার নেশা ছিল আমার। তাই মাঝে মাঝে বন্ধুদের নিয়ে গ্রামের বিলে বা বিভিন্ন জায়গায় রাতে মাছ ধরতে যেতাম। তেমনি একদিন আমি আর আমার বন্ধু নাসিরউদ্দিন মিলে ঠিক করি যে আজকে রাত্রে মাছ ধরতে যাব। সেদিন আমার গ্রামে ইসলামিক সভা ছিল। নাসিরউদ্দিন আমাকে বলল যে সভা শুনে একটু ঘুমিয়ে মাছ ধরতে যাবে, সে আমাকে এসে জাগিয়ে দেবে। তো যেইভাবে সেই কাজ। রাত 12টার দিকে সভা শুনে এসে ঘুমিয়ে পড়ি। আনুমানিক 2:30টার দিকে নাসিরউদ্দিন এসে আমাকে ডাক দেয় এবং আমি উঠে মাছ ধরতে যাই এবং পলাই নিয়ে যাই সঙ্গে করে। গ্রামের পাশেই বিলের দিকে রওনা হই আমরা। যথাসময়ে আমরা মাছ ধরতে শুরু করি। সেদিন প্রচুর মাছ পাচ্ছিলাম। যত এগোচ্ছি তত মাছের আনাগোনা যেন বাড়ছিল। 2 বন্ধু মিলে মাছ মারছি, কিন্তু নাসিরউদ্দিন খুব বেশি কেন জানি কথা বলছিল না। এমনিতেই সে অনেক বাঁচাল স্বভাবের এবং তার বিড়ির নেশাও অনেক, কিন্তু সেদিন সে একটা বিড়িও ধরায়নি। আমি টুকটাক সিগারেট খাচ্ছিলাম, তাই নাসিরউদ্দিনকে বলি যে, কিরে, বিড়ি ধরা একটা, আর গান বল শুনি। সে বলল, ইচ্ছে করছে না, তুই মাছ ধরতে থাক। তার কিছুক্ষণ পর আমরা বিশ্রাম নেওয়ার জন্য বসি। আমার কাছে ম্যাচ থাকলেও বিড়ি ছিল না, তাই নাসিরউদ্দিনের কাছে একটা বিড়ি চাই। নাসিরউদ্দিন বলে যে, তোর কাছে কোনো বিড়ি নেই? আমি বেশ অবাক হয়ে যাই। নাসিরউদ্দিন মাছ ধরতে এসছে, তার কাছে কোনো বিড়ি নেই শুনে কষ্টই লাগলো। এদিকে নাসিরউদ্দিন বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি একটু বিরক্ত হয়েই ম্যাচের একটা কাঠিতে টোকা দিয়ে আগুন জ্বালিয়ে উঠে দাঁড়িয়েছি। এক মুহূর্তের জন্য আমি চমকে গেলাম নাসিরউদ্দিনের পায়ের দিকে লক্ষ্য করে। আমি দেখলাম নাসিরউদ্দিনের পা দুটো একেবারেই অস্বাভাবিক। নাসিরউদ্দিন বেশ ভালো রকমের বিরক্তি নিয়েই পেছনে ফিরে বলল, কিরে, বিড়ি নাই, কিছু নাই, অথচ ম্যাচ জ্বালাচ্ছিস কেন? চল সামনে, তাড়াতাড়ি চল। ততক্ষণে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেছে। 5 সেকেন্ডের ম্যাচের কাঠির আলোয় যা দেখেছি সেটা কোনোভাবেই মনের ভুল হতে পারে না। আমি ততক্ষণে বুঝে গিয়েছি বিশাল বড় কোনো একটা বিপদের ভেতরে পড়তে যাচ্ছি আমি। সামনের ব্যক্তিটি নাসিরউদ্দিন নয়, বরং কোনো খারাপ জিন। ভয়ে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করি এবং নিজেকে বুঝাই যে সে যেন কোনোভাবেই বুঝতে না পারে এমন কিছু আমাকে করতে হবে। হয়তো জীবন নিয়ে না হলে ফেরা সম্ভব হবে না। এদিকে সামনে থেকে সে আমাকে বলল, কিরে, আর কত দেরি করবি? আমি তাকে বুঝতে না দিয়ে তার সাথে হাঁটা শুরু করলাম। ততক্ষণে বিলের মাঝামাঝি এসে গিয়েছি। আর একটু হাঁটলেই পানির গভীরতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আমি বললাম, কিরে, আজ তো অনেক মাছ ধরলাম, আর কত ধরবি? এবার বাড়ি চল। নাসিরউদ্দিন বলল, এই তো মাত্র কয়টা মাছ, আজ যেহেতু অনেক মাছ তাই আরো ধরবো। এদিকে আমিও অনেকটা দিশেহারা হয়ে যাচ্ছিলাম। তাকে বললাম, দাঁড়া, একটু বিশ্রাম নেব, খুব ক্লান্ত লাগছে। সে বিরক্ত স্বরে বলল, আরে চল তো, কোনো ক্লান্ত লাগবে না, সামনে চল তাড়াতাড়ি। আমি বললাম, আর পারবো না রে ভাই, বাড়ি যাব, অনেকক্ষণ তো হলো, মাছের ব্যাগও ভর্তি হয়ে গেছে। সে এবার মহাবিরক্তি নিয়ে বলল, এত বাড়াবাড়ি করছিস কেন? মাছ ধরতে কি সমস্যা তোর? দেখছিস না কত মাছ? এদিকে আমিও সময় পার করার জন্য এটা সেটা বলছিলাম, তর্ক করছিলাম এবং কিছুটা সময় পারও করতে পারলাম। কিন্তু ভোর হতে তখন অনেক দেরি, আজান হতে অনেকটা সময় বাকি। আমি বুঝতে পারছিলাম যদি আজান না হয় তাহলে আমার জীবনে আজকে ভয়াবহ কিছু একটা অপেক্ষা করছে। এদিকে নাসিরউদ্দিন রূপী জিনটাও সম্ভবত কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আমি হয়তো কিছু বুঝে গেছি। এবার সে রাগের স্বরে আর মোটা গলায় আমাকে বলতে লাগলো, চল চল বলছি, ইমরান, আমাকে রাগাবি না একদম। এবারে আমি একেবারেই ভেঙে পড়লাম এবং যত দোয়া দুরুদ জানি সব পড়তে শুরু করলাম। এদিকে আমার বাড়িতে মা তাহাজ্জুদের নামাজ পড়তেন বিধায় অনেক আগেই ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে ওঠার আগ মুহূর্তে তন্দ্রা অবস্থায় মা একটা ছোট্ট দুঃস্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নে দেখেন যে একটা কুয়োর মধ্যে আমি পড়ে গেছি এবং আর্তনাদ করছি এবং সেই কুয়োটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। মা চেষ্টা করছিলেন কুয়োটার কাছে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তার কাছে তিনি যেতে পারছিলেন না। তিনি যতবার এগুচ্ছিলেন ততবারই বাতাসের ধাক্কায় পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই তার তন্দ্রা ভাবটি কেটে যায়। তিনি উঠে দ্রুত আমার রুমে চলে আসেন এবং দেখেন আমি বিছানায় নেই,
মা খুবই চিন্তিত হয়ে পড়েন। আমি সচরাচর রাতে মাছ ধরি সেটা তিনি জানতেন, কিন্তু রাত 12টার আগে আমি চলে আসি এটাও তিনি জানতেন। আমার বন্ধুরা বা আমার চাচাতো ভাইরা থাকায় তিনি কিছু বলতেন না। তিনি দ্রুত চাচির কাছে যান এবং তাকে ডেকে তুলে বলেন আমার চাচাতো ভাইরা মাছ ধরতে গেছে কিনা। চাচি বলেন তারা তো কেউ মাছ ধরতে যায়নি, তারা সভা থেকে এসেই ঘুমিয়েছে। এবার আমার মা ভয় পেয়ে যান। তিনি আমার বড় বোন তাকে উঠান। আব্বা বাড়িতে ছিলেন না, তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। মা আর বড় আপা অজু করে দ্রুত নামাজে বসে পড়েন। মা সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকেন আর আল্লাহর কাছে আমার সুস্থতার জন্য বলতে থাকেন। মায়ের মন তো হয়তো বিপদের আশঙ্কা টের পেয়েছিল, তাই মা, চাচা আরো কয়েকজন জেগে ওঠায় আমাকে খুঁজতে বের হন এবং যেহেতু বেশিরভাগ সময় আমি বিলের দিকেই মাছ ধরতে যাই, লাইট নিয়ে তারা বিলের দিকেই রওনা দেন। এদিকে ততক্ষণে ভয়ে কাঠ হয়ে আমি দাঁড়িয়ে আছি। নাসিরুদ্দিনের চেহারা ততক্ষণে পরিবর্তিত হতে শুরু করেছে, সে ভয়ানক আকার ধারণ করতে শুরু করেছে। নাসিরুদ্দিনের জায়গায় আস্তে আস্তে একটা কালো ছায়া কিংবা অবয়ব কিছু একটা ওরকম দেখতে পাচ্ছি আমি তখন মৃত্যু ভয়ে কাঁপছি, মাথায় কোনো সূরা আসছে না। হঠাৎ কালো অবয়ব ভারী মোটা গলায় বলল, বাঁচবি না তুই, আজ শেষ করে ফেলব। টের পেয়েছিস যখন, মরার জন্য প্রস্তুত হ। আমিও শেষবারের মতো বাঁচার কথা ভাবলাম। আর কোনো কিছু না ভেবেই পেছন ফিরে দিলাম দৌড়। অল্প পানি হলেও দৌড়াতে বেশ কষ্ট হচ্ছিল আমার, তারপরেও জীবনের মায়া বড় মায়া। এদিকে পেছন থেকে শোঁ শোঁ শব্দ আসছিল, যেন ঝড় বইছে। আর ভয়ঙ্কর হুঙ্কার তো আছেই। প্রায় 15 মিনিট দৌড়ানোর পর আমার পা আর চলে না, শরীর ক্লান্ত হয়ে আসছিল, চোখের সামনে সবকিছুই অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ করে একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম। উঠতে গেলে লক্ষ্য করলাম আমার চারপাশে অন্ধকার, কিছু বাতাস ঘূর্ণিঝড়ের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুরছে। আমি একদম মাঝ বরাবর, কখন জানি সেই ঝড়ের কুণ্ডুলি আমাকে গ্রাস করে নেয়। আমি আর কিছু নিতে পারছিলাম না। আল্লাহ বাঁচাও বলেই জ্ঞান হারালাম। জ্ঞান হারাবার মুহূর্তে 3টা জিনিস আমার কানে আসলো। প্রথমে শুনলাম কেউ বলল, কেউ তোকে বাঁচাতে পারবে না। দ্বিতীয়ত আমার নাম ধরে কয়েকজন ডাকলো। তৃতীয়ত সবচেয়ে মধুর, মনে হলো অনন্তকাল ধরে এটা শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম, সেটা ছিল ফজরের আজানের ধ্বনি। আমি শেষ পর্যন্ত জ্ঞান হারালাম, আর কিছু বলতে পারলাম না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করলাম। কেউ একজন আমার মাথায় পানি ঢালছে এবং দোয়া পড়ে ফুঁ দিচ্ছে। আমার মায়ের কান্নাও আমি শুনতে পাচ্ছিলাম। অবশেষে আমি চোখ খুলে উঠে বসলাম। মাথায় প্রচন্ড রকমের ব্যথা করছিল, মনে হয় 1 শতাব্দী পর ঘুম থেকে উঠলাম। একজন হুজুর আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরেছে বলে আমার কাছে আসলেন। আব্বা বললেন, কি হয়েছে রে ইমরান, বিলের মাঝে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন, আর একা একাই মাছ ধরতে গিয়েছিলি? তারপর সবকিছু খুলে বললাম। নাসিরুদ্দিন সেখানে ছিল। এসব শুনে সে অবাক হয়ে যায়। আমি বললাম, সভা থেকে এসে আমি ঘুমিয়ে পড়ি। নাসিরুদ্দিন বলে, আমিও ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি আর উঠতে পারিনি, তাই তোকেও আর ডাকতে পারিনি। আমার রূপ নিয়ে তোর কাছে অন্য কেউ গিয়েছে। আব্বা আর কাউকে কোনো কথা বলতে দিলেন না, সবাইকে চলে যেতে বললেন, আমাকে বিশ্রাম করতে বললেন। পরের দিন আব্বা আমাকে এলাকার বড় এক হুজুরের কাছে নিয়ে গেলেন। সব শুনে তিনি আমাকে বিকালে আসতে বললেন। বিকালে তার কাছে গেলে তার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন যে ইমরানের ওপর কালো জাদু করা হয়েছে, সে যে বেঁচে গেছে এটাই অনেক বড় ব্যাপার। হয়তো সেদিন রাতেই তাকে মেরে ফেলতো, কিন্তু জিনটা তাকে মারতে পারেনি। সেই সময় ফজরের আজানটা হয়েছিল, তোমরাও বিলে পৌঁছে গিয়েছিলে। তবে এই জিন অনেক শক্তিশালী আর রাগী, সে তোমাদের সাথে খারাপ কিছু করবে। তারপর আব্বাকে বললেন, এর চাইতে আর কিছু আমার পক্ষে বলা সম্ভব না, তাবিজ দিচ্ছি কোনো ক্ষতির হাত থেকে তাকে বাঁচাবে। এই বলে ইমরান ভাই গল্প থামালেন এবং আমাকে বললেন আরো অনেক কিছু তার জীবনে ঘটেছে, সেগুলো অন্য কোনো দিন বলবেন। ঘটনাটি পাঠিয়েছেন আবিদ হাসান গাইবান্ধা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি আপনার এই ঘটনাটি সবার ভালো লাগবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।